সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমার আলোচনার প্রেক্ষাপটটা একটু ভিন্ন রকম। যদিও আমি প্রতিদিনই রাজনৈতিক বিষয়ের উপর আলোচনা করি, তারপরও আজকের আলোচনাটা আমি একটু ভিন্নভাবে এবং ভিন্ন মতাদর্শের কিছু ব্যক্তিকে নিয়ে আজকে আলোচনা করব। আপনারা জানেন যে গত 1 আগস্ট বাংলাদেশের রাজনীতি থেকে জামায়াতে ইসলামী বাংলাদেশকে নিষিদ্ধ করার জন্য আওয়ামী লীগ সরকার একটি পদক্ষেপ গ্রহণ করেছিলেন। দুর্ভাগ্যবশত বিষয়টি হিতে বিপরীত হয়েছে। জামায়াতে ইসলামী বাংলাদেশ একেবারে নির্ভীক, আত্মপ্রত্যয়ী এবং সত্যনিষ্ঠার সাথে তারা সবসময় চলে আসছে বাংলাদেশের রাজনীতিতে। যদিও বাংলাদেশের রাজনীতিতে তাদের বেশ একটা দুর্নাম রয়েছে, সেটা হলো 1971 সালে তাদের যে কিছু রাজনৈতিক নেতা মুক্তিযোদ্ধার বিরুদ্ধে আচরণ করে তারা পাকিস্তানদের সাথে সম্পৃক্ত হয়ে এদেশের অনেক মা বোনের ইজ্জত লুটেছে এবং তারা গণহত্যার সাথে আপনার জড়িত ছিল, এটা আমরা শুনেছি। আসলে জামায়াত ইসলামী বাংলাদেশের কয়জন নেতা তখন মুক্তিযোদ্ধার বিপক্ষে ছিলেন, এই বিষয়টা আসলে আওয়ামী লীগ যেমন সঠিক আপনার কোনো ধারণা দিতে পারেনি, সেটা বিএনপিও পারেনি, জাতীয় পার্টিও পারেনি, এমনকি বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশও পারেনি। তার কারণ হচ্ছে, একটি দেশ যখন যুদ্ধে জড়িয়ে যায় তখন আমার 5 জন ভাই থাকলে আসলে কে কোন দিকে যাচ্ছে এটা বোঝা কিন্তু অনেক মুশকিল হয়ে যায়। ঠিক এইরকম 1971 সালে জামাত ইসলাম বাংলাদেশ, হয়তোবা তাদের কিছু ব্যক্তি ছিল যারা পাকিস্তানের পক্ষ নিয়ে তারা এদেশের মানুষকে খুন করেছে, হত্যা করেছে, বাংলাদেশের যুদ্ধের বিপক্ষে ছিল, কিন্তু সবাই ছিল, এই কথাটি বলাটা অনেক কঠিন। আসলে বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি দল, যেই দলটি আপনারা জানেন যে ছাত্র শিবির, যেটা ছাত্র শিবির আমি খুব ছোটবেলা থেকে দেখেছি যে ছাত্র শিবিরের যে দূরদৃষ্টি সম্পন্ন একটি চিন্তা চেতনা ছিল। অর্থাৎ আমি স্পষ্টভাবে বলি যে ছাত্র শিবিরে আমার 3 জন বন্ধু ছিল। এই 3 জন বন্ধু ক্লাসের ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড বয়। আমি অনেক চেষ্টা করেছিলাম যে আমি ওদের সাথে এই ছাত্র শিবিরে যোগ দেওয়ার জন্য, খুব ছোটোবেলায় যখন আমি ক্লাস 6-7-এ পড়ি, কিন্তু আসলে তারা আমাকে নেয়নি। তার কারণ একটাই, আমি অনেক পরে সেটা বুঝতে পেরেছিলাম যে আসলে আমি ছিলাম তাদের মতো অতটা ব্রেনই নই। অর্থাৎ আমার যে ব্রেন যারা 1, 2, 3 ছিল ছাত্র, তাদের মতো ছিল না, কারণ আমি ছিলাম আনব্রেনি। যার কারণে ছাত্র শিবিরের যে আপনার উপরি কাঠামো, অন্তর কাঠামো এবং অবকাঠামো, এই 3টা কাঠামো আসলে খুব শক্তিশালী। আমি আজকে প্রথমে বলেছি আমি এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে একটু ভিন্ন রকম আলোচনা করব। আপনারা জানেন যে আর মাত্র 2 দিন, 2 দিন পরেই আমাদের মাহে রমজান। এই রমজান উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ একটি চার্ট লিখেছে আমার দেশ পত্রিকায়। একটু ফেসবুকে আমি দেখলাম সেটা, আমি এটা চার্টটা লিখেছি, তার একটি কারণ রয়েছে। আসলে আলোচনা করলে একচেটি আলোচনা নয়, কখনো কখনো গঠনমূলক আলোচনাও করতে হয়, কখন নেতিবাচক ইতিবাচক আলোচনাও করতে হয়। আজকে আমি আপনাদেরকে সেই চার্টটা দেখাবো। জামাত ইসলামের যে চিন্তা চেতনা, তাদের যে অনেকে বলে যে তাদের কোনো দেশপ্রেম নেই, তারা পাকিস্তানের সাথে সম্পৃক্ত ছিল 1971 সালে। আসলে কথাটা কতটা
সত্য, সেটা একমাত্র যারা 1971 সালে মুক্তিযুদ্ধ করেছে, যারা তাদের প্রত্যক্ষদর্শী, তারাই বলতে পারবে। আমি আজকে এই চারটা আপনাদের সাথে তুলে ধরছি। তারা রমজান উপলক্ষে চিরা 54 টাকা কেজি, ভেষণ 58 টাকা কেজি, ছোলা 91 টাকা কেজি, চিনি, লাল চিনিটা 125 টাকা কেজি, চিনি সাদা 110 টাকা, সয়াবিন তেল 180 টাকা, সুপার তেল 157 টাকা, খেজুর 135 টাকা, খেজুর আরেকটি রয়েছে একটু উন্নত মানের 173 টাকা, খেজুর আরেকটি রয়েছে 160 টাকা, খেজুর আরেকটি 4 নাম্বার যেটা 980 টাকা, ডাল 92 টাকা, রসুন 90 টাকা, পেঁয়াজ 30 টাকা। আসলে এইখানে চার্ট কোনো মূল বিষয় নয়। মূল বিষয়টা হচ্ছে তারা একটি সততার সাথে জনগণের যে নিত্য পণ্যটা, এই নিত্য পণ্যটা যে এই মুহূর্তে অর্থাৎ রমজান মাসে যাতে মানুষের কোনো প্রকার কষ্ট না হয়, তারা যেন ন্যায্য মূল্যে সেটা কিনতে পারে, এটার একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন এই জামায়াতে ইসলামী বাংলাদেশ। আর যদি আমরা আজ থেকে এই মাত্র 8 মাস আগের কথা মনে করি, সেটা আমি এই গত বছর রমজানের 3 দিন আগে একটি পত্রিকায় লিখেছিলাম যে সরকার খুব কৌশলী, রোজায় নয় রোজার আগেই বেড়েছে দাম, নিত্য পণ্যের দাম। এই কথাটি লেখার পরে আমাকে অনেক কৈফিয়ত দিতে হয়েছে। তো আজকে আমরা যদি বিএনপির আমলটা মনে করি, তখনও রমজান মাস এলে বাজার দরটা বেড়ে যেত হঠাৎ করেই। আওয়ামী লীগের আমল তো এটা বলা খুব এটা বলতেই হয় না। তারা 16 বছরে তারা এই যে রমজান মাস এলে কীভাবে যে নিত্য পণ্যের দামটা বাড়িয়েছে তারা কন্ট্রোল করতে পারেনি। কিন্তু এখন এই মুহূর্তে সবচাইতে বাংলাদেশের মধ্যে শক্তিশালী দল বিএনপি এবং জামায়াত ইসলামী বাংলাদেশ, এই দুইটি দল মানুষ কিন্তু এখন সব দিক দিয়ে চিন্তা ভাবনা করছে। মানুষ কাকে ভোট দিবে, কাকে ভোট দিলে দেশ সুস্থ স্বাভাবিকভাবে পরিচালনা করতে পারবে, কাদের সময় সন্ত্রাস থাকবে না, কাদের সময় দখলবাজি থাকবে না, কাদের সময় রাহাজানি থাকবে না, কাদের সময় ছিনতাই থাকবে না, কাদের সময় এদেশে নোংরামি থাকবে না, অশ্লীলতা থাকবে না। এই সব কিছু নিয়ে মানুষ একটা ভিন্ন মত পোষণ করছে। আমরা রাস্তাঘাটে যখনই বের হই তখন দেখি যে না, এবছর ভোটটা আমরা জামাতকে দেব। এই জীবনভর তো বিএনপি আওয়ামী লীগ অন্যান্য দলকে দিয়েছি, এবার আমরা জামাতকে দেব। আসলে এই কথাটা কিন্তু আমি কারো দালালি করছি না, আমি কারো তেলবাজি করছি না, আমি একেবারে মন থেকে কথাটা বললাম। আমি কোথায় দেব সেটা হলো পরের বিষয়। যেহেতু আমি এই বাংলাদেশের নাগরিক, আমি একজন ভোটার, আমি একজন সুস্থ মস্তিষ্কের মানুষ, আমি কোথায় দেব সেটা পরের চিন্তা পরে। কিন্তু এখন এই মুহূর্তে যে সাধারণ মানুষের যে চিন্তা ভাবনা জামাত নিয়ে, এই বিষয়টা এখন উঠে আসছে, এই বিষয়টা আমরা বুঝতে পারছি। আসলে আমরা এই 1971 সালের পরে কিন্তু আমরা বিএনপিকেও ভোট দিয়েছি, জাতীয় পার্টিকে দিয়েছি, এই আপনার আওয়ামী লীগকে দিয়েছি, জামাতকেও আমরা দিয়েছি। জামাত একসময় 30-25টা আসন পেত, তখন তারা নির্বাচনে এদেশের কৃষিমন্ত্রীও ছিল, অন্যান্য মন্ত্রীও ছিল। কিন্তু আওয়ামী লীগের এই 16 বছর যে দুঃশাসন, আওয়ামী লীগের এই 16 বছরে মানুষের যে পৈশিকতা তারা যেভাবে চালিয়েছে, তারা যেভাবে মানুষকে অত্যাচার করেছে, এই বিষয়টা কিন্তু এখন একেবারে স্পষ্ট ধারণা সাধারণ মানুষের মধ্যে। যার কারণে মানুষ আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে মানুষ যেভাবে উন্মুক্তভাবে কথা বলছে, এই জামাত যেভাবে উন্মুক্তভাবে চলাফেরা করছে, জামাত যেভাবে এই তাদের যে রাজনীতির মাঠটাকে গরম করার চেষ্টা করছে, এই বিষয়গুলো কিন্তু সুন্দর এবং সাবলীলভাবেই আমরা দেখতে পাচ্ছি। আমরা মনে করি দেশ যখন
সব দিক দিয়ে চিন্তা ভাবনা করবে। আমরা মনে করি একটা সুস্থ ধারা রাজনীতিতেই বাংলাদেশ ফিরে আসবে এবং তারা সুস্থ ধারায় কোনো এমন একটি দলকে নির্বাচিত করবে যেই দলটি কোনো এই টাকা পাচারের মধ্যে থাকবে না বিদেশে। এই দলটি আপনার কোনো প্রকার ব্যাংক লুটের মধ্যে থাকবে না। এই দল এমন একটি দল আসবে যে দলটি কোনো রকম সন্ত্রাসী কার্যক্রম চালাবে না। এদেশের সাধারণ মানুষের সাথে মিশে একাত্ম হয়ে তারা এদেশের মানুষকে শ্রদ্ধার সাথে স্মরণ করে শ্রদ্ধা রেখে তারা দেশ পরিচালনা করবে, এটি আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।